কোয়ান্টাম নার্সিং ভর্তি কোচিং কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আবারও সবার সাথে দেখা হয়ে গেল। বরাবরের মতো আমি আছি আপনাদের সাথে। আমরা আজকে যে টপিকটা পড়ব, ব্যাকরণের গুরুত্বপূর্ণ একটা টপিক, প্রকৃতি ও প্রত্যয়। আমাদের প্রত্যয় নিয়ে অনেক সমস্যা থাকে, আমরা প্রত্যয় পড়তে চাই না। এর বড় একটা কারণ হচ্ছে প্রত্যয় ব্যাকরণের অনেক কঠিন টপিক বলা হয়। আমরা প্রত্যয়কে ব্যাকরণের ফুসফুস বলি, যেটা আমরা বুঝি না। তো ক্লাস শুরুর আগে আমি কিছু কথা বলে নেই, সেটা হচ্ছে ওকে, আমরা দেখি ব্যাকরণের যেটা বলতেছিলাম যে প্রত্যয়। হ্যাঁ, আসলে ব্যাকরণের প্রত্যয়কে অনেক কঠিন টপিক বলা হয়। আমরা প্রত্যয় যে এত কঠিন টপিক, আমরা প্রত্যয় পড়তে যাই না, এর আসলে মূল কারণটা কি? আমি প্রথমত বলবো হচ্ছে প্রত্যয়ের কিছু রোলস আছে, প্রত্যয়ের কিছু বেসিক আছে যেটা আমরা অনেকে জানি না। সেই কারণে আমরা প্রত্যয়কে অনেক কঠিন বলি। তো সেজন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। যারা ক্লাসটা দেখছো সবাইকে একটা অনুরোধ থাকবে, সবাই ক্লাসটা বেশি বেশি করে শেয়ার করে দাও। হ্যাঁ, ওকে, আমরা শুরু করি তাহলে। দেখো, প্রকৃতি ও প্রত্যয়, এটার নামটা হচ্ছে প্রকৃতি ও প্রত্যয়। প্রকৃতি ও প্রত্যয়, ঠিক আছে? তাহলে প্রকৃতি ও প্রত্যয়, এটা আসলে প্রকৃতি বলতে আমরা কি বুঝি বা প্রত্যয় বলতে আমরা কি বুঝি, প্রথমে মাথায় রাখতে হবে প্রকৃতি প্রত্যয় দুইটা আলাদা শব্দ। হ্যাঁ, এই প্রকৃতি প্রত্যয়টা ব্যাকরণের শব্দ তত্ত্বে আলোচিত হয়। ব্যাকরণের শব্দ তত্ত্বে আলোচিত হয়। তাহলে প্রকৃতি প্রত্যয় ব্যাকরণের কোন অংশে আলোচিত হয়? শব্দ তত্ত্বে বা রূপ তত্ত্বে যেটাকে বলা হয়, ওখানে আলোচিত হয়। এখন এই প্রকৃতি, এইটা আসলে কি? দেখো, এই প্রকৃতি হচ্ছে শব্দের মূল অংশকে প্রকৃতি বলে। সংজ্ঞাটা সবাই লিখি। শব্দের মূল অংশকে প্রকৃতি বলে। আর প্রত্যয়টা হচ্ছে শব্দের অতিরিক্ত অংশকে প্রত্যয় বলে। তাহলে দেখো, এই প্রকৃতি প্রত্যয়ের দুইটা পার্থক্য হচ্ছে, প্রকৃতি হচ্ছে শব্দের মূল অংশ আর প্রত্যয় হচ্ছে শব্দের অতিরিক্ত অংশ। তাহলে আমরা একটু দেখি, যেমন আমি বললাম হচ্ছে দেখা। এই দেখা শব্দটাকে ভাঙলে হয় হচ্ছে দেখ যোগ আহ। তাহলে এখন দেখো, এই যে দেখ হচ্ছে মূল অংশ, তো এইটা হচ্ছে প্রকৃতি, আর সরাইটা হচ্ছে অতিরিক্ত অংশ, এটা হচ্ছে প্রত্যয়। কনসেপ্ট ক্লিয়ার? তাহলে এখন প্রশ্ন হচ্ছে এই দেখা শব্দটা কি? এখন
আমরা জানি ব্যাকরণে প্রত্যয় হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে কৃৎ প্রত্যয় আর একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এখন মাথায় রাখতে হবে, যখন কৃৎ প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলা হয় কৃদন্ত পদ। তাহলে এটা হচ্ছে কৃদন্ত পদ, কারণ এখানে আটা হচ্ছে কৃৎ প্রত্যয়। আটা কেন কৃৎ প্রত্যয় সেটা আমি বলবো একটু পরে। আবার তদ্ধিত প্রত্যয় দিয়ে সাধিত শব্দকে বলা হয় তদ্ধিতান্ত শব্দ। তাহলে এই অংশটার দুইটা নাম, একটা হচ্ছে কৃদন্ত পদ, তদ্ধিতান্ত পদ। যদি এখানে প্রত্যয়টা কৃৎ প্রত্যয় হয় তাহলে এটা কৃদন্ত পদ, যদি এখানে প্রত্যয়টা তদ্ধিত প্রত্যয় হয় তাহলে এটা তদ্ধিতান্ত পদ। তাহলে আমরা দেখি, এখন প্রত্যয় হচ্ছে ব্যাকরণের দুই প্রকার। প্রত্যয় হচ্ছে ব্যাকরণে মূলত, প্রত্যয়ের সংজ্ঞাটা আমরা একটু দেখি। দেখো, এই প্রত্যয় হচ্ছে মূলত দুই প্রকার। একটার নাম হচ্ছে কৃৎ প্রত্যয়, আর আরেকটার নাম হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এই কৃৎ প্রত্যয় হচ্ছে আবার দুই ধরনের, একটা হচ্ছে বাংলা কৃৎ প্রত্যয়, একটা হচ্ছে বাংলা কৃৎ প্রত্যয়, আর আরেকটা হচ্ছে সংস্কৃত কৃৎ প্রত্যয়। এইটাও সেম, এটা হচ্ছে তিন ধরনের, একটা হচ্ছে বাংলা বিদেশি সংস্কৃত। আমরা প্রত্যয়ের একটু প্রকারভেদটা দেখি। যখন বলবে প্রত্যয় কয় প্রকার, উত্তর দুই প্রকার, কৃৎ প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। আবার কৃৎ প্রত্যয় হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে বাংলা কৃৎ প্রত্যয়, সংস্কৃত কৃৎ প্রত্যয়। আর তদ্ধিত প্রত্যয় হচ্ছে তিন ধরনের, একটা বাংলা, বিদেশি, আর হলো সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এখন আমরা এই পাঁচটা প্রত্যয় আজকে আমরা পড়ার চেষ্টা করব। হ্যাঁ, আমরা শুরু করি তাহলে। দেখো, আগে বুঝতে হবে যে ব্যাকরণে প্রত্যয়টা মানে সহজে বোঝার জন্য যে এটা কোন প্রত্যয়, এটা কি বাংলাকৃত প্রত্যয় নাকি তদ্ধিত প্রত্যয়, এটা বোঝার জন্য আগে দুইটা লাইন লিখি আমরা। লাইন দুইটা হচ্ছে, প্রথমে লিখে হচ্ছে বাংলা, লিখে হচ্ছে কৃৎ প্রত্যয়, হ্যাঁ মানে লিখে হচ্ছে কৃৎ প্রত্যয়। দেখো, আমরা সবাই জানি ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। আমি একটু লিখি, ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে। ঠিক আছে, এখন ধাতুর সাথে অতিরিক্ত অংশ থাকলে কৃৎ প্রত্যয় হয়। শেষ। আবার দুই নম্বরটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। এখন আমরা এটা লিখি হচ্ছে নাম শব্দের সাথে অতিরিক্ত অংশ থাকে।
নাম শব্দের সাথে অতিরিক্ত অংশ থাকলে, নাম শব্দের সাথে অতিরিক্ত অংশ থাকলে তদ্ধিত প্রত্যয় হয়। তাহলে দেখো, একটা হচ্ছে কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। আমি এটা চেনার জন্য দুইটা সংজ্ঞা লিখছি। একটা হচ্ছে ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে, ধাতুর সাথে অতিরিক্ত অংশ থাকলে কৃত প্রত্যয় হয়। আরেকটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, নাম শব্দের সাথে অতিরিক্ত অংশ থাকলে তদ্ধিত প্রত্যয় হয়। এখন আমরা দুইটা শব্দ দেখি। একটা হচ্ছে পড়া। দেখো, এই পড়া শব্দটাকে ভাঙলে হয় হচ্ছে পর যোগ আহ, পর যোগ আহ। তাহলে পড়া শব্দকে ভাঙলে হয় হচ্ছে পর যোগ আহ, সরি। এখন দেখো, পড়া হচ্ছে একটা ক্রিয়া, এই পড়া হচ্ছে একটা ক্রিয়া। তাহলে দেখো, ক্রিয়ার মূল অংশকে ধাতু বলে, তাহলে এখানে মূল অংশ হচ্ছে পর, এইটা হচ্ছে মূল অংশ, তাহলে এইটার নাম হচ্ছে ধাতু। ঠিক আছে? এখন আমি লিখছি যে ধাতুর সাথে অতিরিক্ত অংশ থাকলে, ধাতুর সাথে অতিরিক্ত অংশ থাকলে কৃত প্রত্যয় হয়। তাহলে এই যে সরায়াটা হচ্ছে, এই সরায়াটা হচ্ছে অতিরিক্ত অংশ, তো এটাকে আমি কৃত প্রত্যয় বলতে পারি। ওকে, এরপর দেখি আমরা লিখছি হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ঠিক আছে? এখন তদ্ধিত প্রত্যয়ের সংজ্ঞাটা হচ্ছে নাম শব্দের সাথে অতিরিক্ত অংশ থাকলে তদ্ধিত প্রত্যয় হয়। যেমন দেখো, আমি বললাম হচ্ছে চাকরি। এখন এটাকে ভাঙলে হয় হচ্ছে চাকর যোগ রস্বই। চাকর যোগ কি? রস্বই। তাহলে এই যে চাকর হচ্ছে একটা নাম শব্দ, বিভক্তিহীন নাম শব্দকে প্রাতিপদিক বলে। মূলত লাইনটা এরকম যে প্রাতিপদিকের পরে অতিরিক্ত অংশ থাকলে তদ্ধিত প্রত্যয় হয়। তাহলে এই রস্বইটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আশা করি সবাই বুঝতে পেরেছি। এখন আমরা প্রত্যয় শুরু করি। আমরা কৃত প্রত্যয় দিয়ে শুরু করব, কারণ কৃত প্রত্যয়টা একটু বেশি কঠিন, তদ্ধিত প্রত্যয়টা একটু সহজ। হ্যাঁ, এখন কৃত প্রত্যয় হচ্ছে দুই প্রকার। প্রথমটার নাম হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। প্রথমটার নাম হচ্ছে বাংলা কৃত প্রত্যয়। এখন এইটার সংজ্ঞাটা হচ্ছে, এটার এখানে একটা জিনিস বলে রাখি। এই যে কৃত প্রত্যয় আর তদ্ধিত প্রত্যয়, এখানে আমরা জানি, অনেক সময় আমরা জানি যে প্রত্যয় এরকম এরকম একটা চিহ্ন হয়। এই চিহ্নের নাম কি বলো তো, দেখি কেউ পারো কিনা। এই চিহ্নের নাম কি? এই চিহ্নের নাম কি? এটার নাম হচ্ছে ধাতু চিহ্ন। মূলত আমরা ধাতু চিহ্নকে বলি হচ্ছে প্রত্যয় চিহ্ন, আসলে কিন্তু এটার নাম প্রত্যয় চিহ্ন না, এটার নাম হচ্ছে ধাতু চিহ্ন। এখন আমরা জানি কৃত প্রত্যয়টা হয় হচ্ছে ধাতুর সাথে, আর তদ্ধিত প্রত্যয়টা হয় হচ্ছে কি? নাম শব্দের সাথে। সো কৃত প্রত্যয়ে সব সময় এই চিহ্নটা হবে, আর তদ্ধিত প্রত্যয়ে এই চিহ্নটা হবে না। এটা মাথায় রাখতে হবে। কৃত প্রত্যয়ে এই চিহ্নটা হবে, আর তদ্ধিত প্রত্যয়ে এই চিহ্নটা হবে না। তাহলে আমরা একটু দেখি বাংলা কৃত প্রত্যয়। দেখি শব্দের শেষে, শব্দের শেষে
লিখি শব্দের শেষে অ, অন, অন, অনা, অনি, অন্ত, অক, পরে হচ্ছে আ, আও, পরে হচ্ছে আন, পরে হচ্ছে আল, পরে হচ্ছে আরি, পরে হচ্ছে রস্বই ইয়া, রস্ব উয়া, পরে হচ্ছে তা, তি, না। এগুলো থাকলে বাংলা কৃৎ প্রত্যয় হয়। বাংলা কৃৎ প্রত্যয় হয়। তাহলে আমরা একটু দেখি কি লিখছি। আমরা লিখছি শব্দের শেষে অ, অন, অনা, অনি, অন্ত, অক, আ, আও, আন, আল, আরি, ই, ইয়া, উ, উয়া, তা, তি, না। এগুলো থাকলে বাংলা কৃৎ প্রত্যয় হয়। শব্দের শেষে কয়েকটা প্রত্যয় থাকলেই বাংলা কৃৎ প্রত্যয় হবে। এটার কোনো কাজ নাই, জাস্ট যেটা থাকবে সেটাকে আলাদা করে দিব। তাহলে আমরা একটু এখন দেখো একটু দুই একটা আমরা একটু দেখি। যেমন আমি বললাম হচ্ছে ঝলক, দেখো তো ঝলক শব্দে লাস্টে কি আছে? অক। তাহলে এটা হচ্ছে জল যোগ অক, জল যোগ অক। আমি যদি এরকম প্রত্যয় চিহ্ন দিতে ভুলেও যাই, তোমরা সবসময় দিয়ে নিবা, কারণ কৃৎ প্রত্যয় সবসময় এটা হয়। এরকম দেখো হচ্ছে মাতাল, 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 এটা হচ্ছে মাত, মাত যোগ আল। ঠিক আছে, এখন তোমার কাজ হচ্ছে জাস্ট লাস্টের প্রত্যয়টা আলাদা করা, লাস্টের প্রত্যয়টা আলাদা করা। ঠিক আছে, আমি একটু দেখি এখন তোমরা পারো কিনা। আমি কয়েকটা দেই, দেখি পারো কিনা। এই কয়েকটা করো সবাই। হ্যাঁ, আমি এই কয়েকটা করতে দিলাম। দেখো আমি একটু আবার বলছি। ভাজি, পরন্ত, ধর, ঘাটতি, মানান, বহতা, কান্না। এই কয়েকটা করে দেখি, আমাকে দেখাও। সবাই একটু কমেন্টে বলো আনসার কি হবে, আমি দেখতেছি। দেখি পারো কিনা।
দেখি কেউ পারে কিনা। পরন্ত, ভাজি, ধরো, ঘাটতি, মানান, বহতা, কান্না। দেখি কারো হয় কিনা। আচ্ছা, একটা একটা করে আনসার দাও, একটা একটা করে আনসার দাও। সবগুলো একসাথে করে দিতে হবে না, একটা একটা করে আনসার দাও। মানান লিখছে হচ্ছে শামসুদ্দিন মানজুক আন। হ্যাঁ, তোমারটা হইছে। পরে একটা একটা করে আনসার দাও। কান্নাটা সবাই করো, কান্নাটা। হ্যাঁ, আরেকজন লিখছে হচ্ছে পরন্ত, পরযুকন্ত। হ্যাঁ, এটাও তোমার হয়েছে। ওকে, আমি বলে দিচ্ছি। হ্যাঁ, ভাজি, ভাজ্যুকি, পরন্ত, পরযুকন্ত, ধরো, ধরযুক অ, ঘাটতি, ঘাটযুক্তি, মানান, মানযুক আন, বহতা, বহযুক্তা, কান্না, কাজযুক না। ঠিক আছে, কোনো সমস্যা থাকলে সবাই কমেন্টে জানাও, আমি সলভ করে দিব। এর পরেরটাই আমরা চলে যাই, সংস্কৃতকৃত প্রত্যয়। এটাই সবচেয়ে বেশি কঠিন, বাকিগুলো একদম সহজ। হ্যাঁ, সংস্কৃতকৃত প্রত্যয়। এখন এই সংস্কৃতকৃত প্রত্যয় পড়ার জন্য আমাকে আগে একটা রুলস জানতে হবে। সংস্কৃতকৃত প্রত্যয়, সংস্কৃতকৃত প্রত্যয়। সংস্কৃতকৃত প্রত্যয় একটা রুলস আমাদের সবারই জানতে হবে, সেটা হচ্ছে, এখন এই প্রত্যয়ের একটা সূত্র আছে। এই সূত্রটা পারলে আমরা প্রত্যয় আমাদের অনেকটাই জানা হয়ে যাবে। এই পাশে লিখে হচ্ছে মূল, আর এই পাশে লিখে হচ্ছে বৃদ্ধি। মূল, আর এই পাশে লিখে হচ্ছে বৃদ্ধি। দেখো, সংস্কৃতকৃত প্রত্যয় পড়ার জন্য আমরা একটা সূত্র লিখে দিছি। এই সূত্রটা অবশ্যই সবার লিখতে হবে। দেখো, একটা হচ্ছে মূল আর একটা হচ্ছে বৃদ্ধি। আমাদের সবসময় এই পাশেরটা দেখতে হবে, মাথায় রাখতে হবে। আমাদের সবসময় মূলটা দেখতে হবে। একার থাকলে হ্রস্ব ই দীর্ঘ ইকার হয়, ওকার থাকলে হ্রস্ব দীর্ঘকার হয়, অর অথবা আর থাকলে রিকার হয়, আর হ্রস্ব থাকলে ব হয়। ঠিক আছে, এরপরে আমরা দুইটা লাইন লিখি। প্রত্যয় নির্ণয় করতে হয়, আমি বলছি, সবাই একটু লিখে নাও। হ্যাঁ, প্রত্যয় নির্ণয় করতে হয় শব্দের দুই বর্ণে, প্রথম বর্ণে এবং শেষ বর্ণে। প্রথম বর্ণ সূত্র অনুযায়ী, শেষ বর্ণ প্রত্যয় অনুযায়ী। আমি আবার বলছি, এই লাইনটা সবাই লিখে নাও। প্রত্যয় নির্ণয় করতে হয় শব্দের দুই বর্ণে, প্রথম বর্ণে এবং শেষ বর্ণে। প্রথম বর্ণ সূত্র অনুযায়ী,
শেষ বর্ণ প্রত্যয় অনুযায়ী। ঠিক আছে, তাহলে আমরা একটু সূত্রটা লিখছি সবাই, আমি একটু সাইডে লিখে রাখি, এটা আমাদের কাজে লাগবে। হ্যাঁ, আমি যে উপরে এই পাশে লিখে রাখলাম। হ্যাঁ, আমার ছিল হচ্ছে এ রস্বই অবলিক দীর্ঘই, এরপর ছিল উ রস্বই অবলিক দীর্ঘ, এরপর হচ্ছে অর অথবা আর, এটা হচ্ছে রি, আর রস্য হচ্ছে ব। এইটা আমাদের সব সময় লাগবে, আমি উপরে লিখে রাখলাম। আরেকটা বিষয় হচ্ছে এই সূত্রের যেটা মূল কথা ছিল সেটা হচ্ছে প্রথম বর্ণ সূত্র অনুযায়ী, প্রথম বর্ণ সূত্র অনুযায়ী, আর হচ্ছে শেষ বর্ণ প্রত্যয় অনুযায়ী। এটা সবাই একটু মুখস্থ করি আমরা। প্রত্যয় নির্ণয় করতে হয় শব্দের দুই বর্ণে, প্রথম বর্ণে এবং শেষ বর্ণে। প্রথম বর্ণ সূত্র অনুযায়ী, শেষ বর্ণ প্রত্যয় অনুযায়ী। তাহলে আমি যে রুলসটা লিখবো সেটা হচ্ছে প্রত্যয়ের রুলস, শেষ বর্ণের রুলস, আর প্রথম বর্ণটা তো হচ্ছে এই সূত্র অনুযায়ী। তাহলে আমরা একটু দেখি। শব্দের শেষে, প্রথম নিয়মটা দেখো, শব্দের শেষে অন থাকলে অনট প্রত্যয় হয়। শব্দের শেষে অন থাকলে অনট প্রত্যয় হয়। শব্দের শেষে অন থাকলে অনট প্রত্যয় হয়। লিখছি আমরা। আচ্ছা, আমরা একটা দেখি। একটা বুঝতে পারলে আমরা সবগুলো বুঝতে পারবো। অন থাকলে অনট প্রত্যয় হয়। তাহলে আমরা একটু দেখি। দেখো, লিখছিল দর্শন, তাই না? এখন দেখো তো, এই দর্শন শব্দে সবার লাস্টে আমরা জানি প্রত্যয় নির্ণয় করতে হয় শব্দের দুই বর্ণে, প্রথম বর্ণে আর শেষ বর্ণে। প্রথম বর্ণ কি? সূত্র অনুযায়ী, আর শেষ বর্ণ কি? প্রত্যয় অনুযায়ী। এটা সবসময় মাথায় রাখতে হবে। প্রথম বর্ণ সূত্র অনুযায়ী, শেষ বর্ণ প্রত্যয় অনুযায়ী। তাহলে আমরা বলছিলাম যে শব্দের শেষে অন থাকলে অনট হয়। দেখো, এই যে দর্শন শব্দে কিন্তু অন আছে না? তাহলে আমরা শেষ থেকে কাজ শুরু করি। শেষ বর্ণে হচ্ছে অন থাকলে অনট হয়। এই যে অনট হয়ে গেল, আমার শেষ বর্ণের কাজ শেষ। এখন কাজ হচ্ছে প্রথম বর্ণে। দেখো, প্রথম বর্ণে আমরা জানি ব্যাকরণে ক থেকে ম পর্যন্ত প্রত্যেকটা বর্ণের মধ্যে অ আছে। তাহলে এই ধয়ের মধ্যে একটা অ আছে, এই ধয়ের মধ্যে একটা অ আছে, এই হচ্ছে অ, আর এই হচ্ছে র। তাহলে কি পাইলাম? অর পাইছি। এই ধর মধ্যে একটা অ আছে, এই হচ্ছে র, অর। আর তুমি উচ্চারণ করো দর্শন। দেখো, প্রথমে অর আসে। তাহলে আমাদের নিয়মটা হচ্ছে অর থাকলে রিকার হয়। তাহলে এই যে ধ লিখলাম, ধয়ের মধ্যে একটা রিকার দিয়ে দিলাম। এর পরের বর্ণ কি আছে? তালেবাস্য, লিখে দিলাম তালেবাস্য। দৃশ যোগ
অনট। ঠিক আছে, এরকম আরো অনেকগুলো আছে, বুঝন অথবা হচ্ছে নয়ন। তাহলে আমাদের প্রথম নিয়মটা শেষ। এখন 2 নাম্বারটা লিখি আমরা। শব্দের শেষে তা অবলিক ধা থাকলে ত্রিচ প্রত্যয় হয়। শব্দের শেষে তা ধা থাকলে ত্রিচ প্রত্যয় হয়। তাহলে এইটা একটু খেয়াল করি। যেমন হচ্ছে মাতা, এই যে মাতা শব্দে কিন্তু তা আছে, তো তাইয়ের পরিবর্তে আমি ত্রিচ লিখলাম। আমার শেষ বর্ণের কাজ শেষ। এখন কাজ হচ্ছে প্রথম বর্ণে। প্রথম বর্ণে দেখো সূত্র, প্রথম বর্ণে আকার। আকার কি আছে প্রথম বর্ণে? এ ও অ রস্য আকার আছে? প্রথম বর্ণে কিন্তু আকার নাই। তাহলে আকার না থাকলে যা আছে তাই মাজুক ত্রিচ। ঠিক আছে, এরকম আরেকটা দেখো হচ্ছে ক্রেতা। দেখো ওই যে তাইয়ের পরিবর্তে ত্রিচ হবে, এই তাইয়ের পরিবর্তে ত্রিচ হবে। এখন দেখো পরে প্রথম বর্ণ আছে হচ্ছে কয়র। তাহলে প্রথম বর্ণের সূত্র হচ্ছে একার থাকলে রস্বই অথবা দীর্ঘই কার হয়। তাহলে আমি যে এখানে দীর্ঘই কার দিয়ে দিলাম, ক্রি যোগ ত্রিচ। ঠিক আছে, এর পরেরটা দেখি আমরা। শব্দের শেষে 3 নাম্বারটা লিখি। শব্দের শেষে মান থাকলে সারজ প্রত্যয় হয়। শব্দের শেষে মান থাকলে সানজ প্রত্যয় হয়। শব্দের শেষে মান থাকলে সানজ প্রত্যয় হয়। তাহলে এখন দেখো হচ্ছে, বললাম হচ্ছে বর্ধমান, দেখো শব্দের শেষে মান আছে কিনা? মান আছে। তাই মানের পরিবর্তে আমি লিখবো হচ্ছে সানজ। এখন কাজ কোথায়? প্রথম বর্ণে দেখো অর আছে। এই অর আছে কিনা বোঝার জন্য একটা উপায় হচ্ছে, মূলত প্রথম বর্ণের পরে রেপ থাকলে চোখ বন্ধ করে কি আছে? অর আছে। তাহলে এই যেখানে একটা অর আছে, অর থাকলে কি হয়? রিকার, এই যে রিকার দিলাম, পরে আছে ধ, বৃদ্ধ যোগ সানজ। ঠিক আছে, এরকম চলমান কি হবে? চল যোগ সানজ। ঠিক আছে, তাহলে আমাদের 3টা রুলস শেষ, আর 2টা রুলস পড়বো আমরা এখান থেকে। পরেরটা লিখি। শব্দের শেষে অক থাকলে নক প্রত্যয় হয়। শব্দের শেষে অক থাকলে নক প্রত্যয় হয়। যেমন দেখো হচ্ছে কারক। দেখো তো কারক শব্দে কিন্তু অক আছে। তাহলে আমরা জানি অক থাকলে কি হবে? নক। এটুক লিখলাম। এখন কাজ কোথায়? প্রথম বর্ণে। এখন প্রথম বর্ণে কি? প্রথম বর্ণ হচ্ছে আর থাকলে রিকার হয়। এই যে দেখো আর, এই যে আকার, এই যে র, আর থাকলে রিকার। তাহলে এই যে রিকার দিয়ে দিলাম, ক্রি যোগ নক, শেষ।
এরকম আরো অনেকগুলো আছে, গায়ক, হ্যাঁ নায়ক, এগুলো করতে পারো সবাই। পরেরটা লিখি 4 নাম্বার। শব্দের শেষে তব্য অবলিক হচ্ছে অনীয় থাকলে, শব্দের শেষে তব্য অনীয় থাকলে পরিবর্তন হয় না, থাকলে পরিবর্তন হয় না। তাহলে দেখো 4 নাম্বারটা, শব্দের শেষে তব্য অনীয় থাকলে পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে আমরা একটু খেয়াল করি, শব্দের শেষে তব্য অনীয় থাকলে পরিবর্তন হয় না। যেমন দেখা হচ্ছে কর্তব্য, এটা আমরা সবাই মুখস্থ করছি, এখন সারা বছর আমরা সারা জীবন এই কর্তব্য মুখস্থ করে আসছি। এখন এটা একটু খেয়াল করো, দেখো শব্দের শেষে তব্য থাকলে পরিবর্তন হয় না, তব্য আছে না, তাহলে তব্য আছে, তব্য লিখে দিলাম, শেষ বর্ণের কাজ শেষ। এখন কাজ হচ্ছে কোন বর্ণে? প্রথম বর্ণে। প্রথম বর্ণের সূত্র অনুযায়ী প্রথম বর্ণের সূত্র হচ্ছে অর থাকলে রিকার হয়, অর থাকলে রিকার হয়। এই যে এখানে কর মধ্যে অ আছে, এই হচ্ছে রেপ, অর, উচ্চারণ করো কর্তব্য। তাহলে অর থাকলে রিকার, এই যে রিকার দিয়ে দিলাম, ক্রিয়াযোগ তব্য, শেষ। ঠিক আছে, তাহলে আমাদের কৃত প্রত্যয় শেষ হয়ে গেল। আরেকটা রুলস, আচ্ছা আরেকটা রুলস মনে হয় বাকি আছে, সেটা পরে দিচ্ছি। হ্যাঁ, একটু লিখি আমরা। মূলত শব্দের শেষে ত থাকলে, এটা আমি একটু ডিটেলস না লিখলাম, তোমরা লিখে নাও। শব্দের শেষে ত থাকলে, শব্দের শেষে ত থাকলে হ্যাঁ কয়তো প্রত্যয় হয়, এটাকে দুইটা রুলস বানাতে পারো। আর শব্দ শেষে তি থাকলে কয়টি প্রত্যয় হয়। যেমন দেখা হচ্ছে উক্ত, উক্ত, এই যে ত আছে, এই ত থাকলে কি হবে? তি। এখন কাজ কোথায়? প্রথম বর্ণে। প্রথম বর্ণে রস্য থাকলে কি হয়? ব হয়, এই যে ব হয়ে গেল। পরে এই যে ক আছে না, এই কয়ের পরিবর্তে চ হবে। মূলত আমাদের আরেকটু লেখা দরকার ছিল, হ্যাঁ এটার বেশি রোলস নাই, এই জন্য লিখি নাই। হ্যাঁ, এই যে ক থাকলে চ হয়, বা হচ্ছে ধ থাকলে ধ হয়। এটা দ্বিতীয় বর্ণ, এটা হচ্ছে দ্বিতীয় বর্ণে। দ্বিতীয় বর্ণে এগুলো থাকলে, ক থাকলে চ হবে, ধ থাকলে ধ হবে। তাহলে দেখো দ্বিতীয় বর্ণে ক আছে, ক আছে, চ হয়ে গেছে, এরকম যুদ্ধা আছে। হ্যাঁ, যুদ্ধটা করতে পারো সবাই। ওকে, আমাদের তাহলে কৃত প্রত্যয় শেষ। এখন আমরা চলে যাব হচ্ছে তদ্ধিত প্রত্যয়ে। দেখো তদ্ধিত প্রত্যয় হচ্ছে 3 ধরনের। একটা হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়, আর একটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, বিদেশি তদ্ধিত প্রত্যয়। হ্যাঁ, আমি বাকি যে প্রথম যে দুইটা প্রকার আছে, একটা হচ্ছে বাংলা তদ্ধিত প্রত্যয়, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়, এই দুইটা রোলস, হ্যাঁ এখানে আসলে পড়ানোর কিছু নাই। এটা হচ্ছে বাংলা কৃত প্রত্যয়ের মতো। আমরা এখানে পড়ছিলাম শব্দের শেষে অ, অন, অনা, অনি, অন্ত, অগ, এগুলো থাকলে বাংলা কৃত প্রত্যয় হয়। এই সেম রোলস গুলোই, এই সেম জিনিসগুলোই, ওইটা পরে সময় নষ্ট না করি আমরা, ওই সেম জিনিসটাই আমাদের বইয়ে আছে। আমাদের যে ব্যাকরণ, আমাদের যে কোয়ান্টামের যে বই, হ্যাঁ কোয়ান্টাম নার্সিং যে বইটা আছে, এই বইয়ে দেখো, এই সেম বইয়ে দেখো, হ্যাঁ এই বইটা যারা অনলাইন ক্লাস করতেছো, যারা দেখতেছো, হ্যাঁ এই বইটা অবশ্যই লাগবে। এই বইয়ে দেখো আমাদের বাংলা
তদ্ধিত প্রত্যয়। দেখো শব্দের শেষে এই দেখো আমি আম, আমুমি, আ আই, ই ই, ইয়া ওয়া, হ্যাঁ উড়িয়া, অল আল, আলো, এগুলো সবগুলো লেখা আছে। এই সবগুলো থাকলে হ্যাঁ বাংলা কৃত প্রত্যয়, বাংলা তদ্ধিত প্রত্যয় হয়। আবার দেখো বিদেশি তদ্ধিত প্রত্যয়। বিদেশি তদ্ধিত প্রত্যয় আমরা একটু দেখি, আমি একটু কাছে গিয়ে দেখাই। বিদেশি তদ্ধিত প্রত্যয় যেটা, দেখো শব্দের শেষে যদি ওয়ালা, ওয়ান, পরে হচ্ছে বন্দি, দ্বার, গড়, কর, বাজ, সই, এগুলো থাকলে চোখ বন্ধ করে বিদেশি তদ্ধিত প্রত্যয় হয়। এই সেম জিনিসটা আমরা অবশ্যই ওখান থেকে লিখে নেব। তাহলে বাকি থাকলো কোনটা? বাকি থাকলো হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। তাহলে এই দুইটা আমাদের যে কোয়ান্টাম বই আছে, এই বই থেকে আমরা হুবহু একদম পড়াবো, ঠিক আছে? এটা অবশ্যই ওখান থেকে সবাই ওই দুই প্রকার লিখে নেবা। ওটার মধ্যে কোনো সূত্র নাই, কোনো রুলস নাই, কিচ্ছু নাই, শুধু শেষ বর্ণে কি থাকে সেটা পড়লেই হবে। ওকে, তাহলে বাকি থাকলো হচ্ছে একটা, সেটা হচ্ছে সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। এটা আমরা একটু পড়ি, সংস্কৃত তদ্ধিত প্রত্যয়। দেখো সংস্কৃত বলতেই হচ্ছে ঝামেলা। সংস্কৃত তদ্ধিত প্রত্যয়ের সেম সূত্র আগেরটা, এখানে উপরে লিখো মূল, এখানে লিখো হচ্ছে বৃদ্ধি। হ্যাঁ লিখো হচ্ছে সরেয়া থাকলে অ হয়, মানে প্রথম বর্ণের সূত্র লিখতেছি আর কি। পরে ওইখানে ছিল একার, এখানে হচ্ছে ওইকার থাকলে রস্বই অবলিক দীর্ঘ ইকার হয়। ওইখানে ছিল উকার, এখানে হবে ঔকার থাকলে রস্ব অবলিক দীর্ঘকার হবে। আর ওইখানেও ছিল অর, এখানেও হবে অর থাকলে রিকার হবে। সেম আগের সূত্রটাই, দেখো শুধু সামান্য একটু চেঞ্জ হয়েছে। আর বাড়তি আসছে হচ্ছে সরায়া থাকলে অ হয়, ওইখানে এ ছিল এখানে ওই, ওইখানে ও ছিল এখানে ও, ঠিক আছে? তাহলে আমরা একটু দেখি সেম জিনিসটা। আচ্ছা এটা তো আমার লাগবে, সেজন্য আমি উপরে লিখে নেই। মূলত এটাকে আমি উপরে বানায় ফেললাম। এখানে ওই ছিল, ওই দিলাম, এখানে ও ছিল, এখানে ও দিলাম। আর এই রস্য বটা ছিল না, এটাকে আমি কেটে দিলাম, এটাকে আমি বাদ দিয়ে দিলাম। বাদ দিয়ে আমি এখানে যেটা ছিল সেটা লিখে দিচ্ছি। এখানে যেটা ছিল সেটা হচ্ছে সরেয়া ছিল, ছিল। আ থাকলে কি হয়? অ হয়। আ থাকলে অ হয়, ঠিক আছে? তাহলে আমরা এখানে আমরা তিনটা রুলসই শেষ করব। একটু প্রথম রুলসটা দেখি আমরা। 1 নাম্বার রুলসটা আগে লিখি আমরা সবাই। শব্দের শেষে ব থাকলে এটাকে কি উচ্চারণ বলে? অনেকে যেটা বলে ক মূর্ধন্য স আর কি, অর্থাৎ স্ন প্রত্যয় হয়। ঠিক আছে, এর পরের লাইনটা লিখে এবং বয়ের আগের বর্ণে বয়ের আগের বর্ণে কি হয়? রস্যকার হয়। যেমন দেখো হচ্ছে মানব, একটা খুব ভালো করে বুঝো, একটা বুঝলে সবগুলো বুঝতে পারবা। মানে সেম আগেরটার মতো, সংস্কৃতকৃত প্রত্যয়ের মতো। দেখো আমরা জানি প্রত্যয় নির্ণয় করতে হয় শব্দের দুই বর্ণে, প্রথম বর্ণে আর শেষ বর্ণে। প্রথম বর্ণ সূত্র অনুযায়ী, শেষ বর্ণ প্রত্যয় অনুযায়ী। তাহলে এখন দেখো এটা হচ্ছে প্রথম বর্ণের সূত্র, আর এটা হচ্ছে শেষ বর্ণের প্রত্যয়ের রুলস। তাহলে এখন দেখো শব্দের শেষে ব থাকলে স্ন প্রত্যয় হয়। এই যে ব আছে না, এই ব এর পরিবর্তে আমি লিখলাম হচ্ছে স্ন। শেষ বর্ণের কাজ শেষ, এখন কাজ হচ্ছে প্রথম বর্ণে। প্রথম বর্ণ হচ্ছে আ থাকলে অ হয়, এই যে দেখো
আ ছিল না, এখানে অ হয়ে গেছে। পরে দন্তান্ন আছে, দন্তান্ন লিখলাম। দেখো লাস্টে আবার একটা লাইন লিখছি, বয়ের আগের বর্ণে রস্যকার হয়। বয়ের আগের বর্ণ কোনটা? দন্তান্ন। দন্তান্নর মধ্যে রস্যকার, মনোযোগ স্ন। ঠিক আছে, তদ্ধিত প্রত্যয় কিন্তু কখনোই প্রত্যয় চিহ্ন দেওয়া যাবে না, দেওয়া যাবে না। তাহলে শেষ আমাদের 1 নম্বর রুলসটা শেষ। আর বাকি 2টা রুলস আমরা একটু দেখি। 2 নাম্বারটা আমরা একটু দেখি। 2, হ্যাঁ লিখি, শব্দের শেষে, শব্দের শেষে রস্যই থাকলে, রস্যই থাকলে, আচ্ছা আমি একটু লিখে নেই, শব্দের শেষে আমি একটু আগে লিখে নিলাম, শব্দের শেষে রস্যই থাকলে, দেখো এইটা কিন্তু থেকেই যাচ্ছে, মানে 1 নাম্বারটার দিকে খেয়াল করো, ওইখানে কিন্তু স্ন ছিল, ছিল না? এখন এখানে রস্যই আছে, এটা রস্যই কার দিয়ে দিব, সেম ইক, ইক থাকলে এটাও সেম, ওখানে স্ন ছিল, এই লাস্টে ইক যোগ করে দিলাম। আর এটা হচ্ছে জ থাকলে এখানে লাস্টে জ ফলা যোগ করে দিলাম, শেষ। তো 2 নম্বরে হচ্ছে শব্দের শেষে রস্যই থাকলে স্নি প্রত্যয় হয়, ইক থাকলে স্নিক হয়, জ থাকলে স্ন, পরে হচ্ছে জ ফলা। এগুলো উচ্চারণ একটু কঠিন মনে হয়, তাহলে আমরা 2 একটা একটু দেখি পারি কিনা। 1 নাম্বারটা দেখি হচ্ছে দাশরথী। 1 নাম্বারটা দেখো হচ্ছে, 1 নাম্বারটা হচ্ছে, দেখো তো সবাই লাস্টে কি আছে কিনা, এই যে রস্যই আছে, তাহলে রস্যই থাকলে স্নি হয়। এখন প্রথম বর্ণে চলে আসো, প্রথম বর্ণে আ থাকলে অ হয়, এই যে আ আছে, দা আছে, এটাকে দ বানাইলাম, পরে বাকি যা আছে লিখে দাও, বাকি আছে তালেবাস্য র থ, দশরথ যুগ স্নি। ঠিক আছে, এর পরেরটা দেখো, তাহলে প্রথমটা আমি মুছে দিলাম। এর পরেরটা দেখো, ইক থাকলে স্নিক হয়, যেমন হচ্ছে সামাজিক, সামাজিক, লাস্টে ইক আছে না? অনেকে বুঝতে পারো না যে ভাইয়া লাস্টেরটা আমি কিভাবে আলাদা করবো। লাস্টেরটা তুমি যদি না বুঝতে পারো, তুমি আগে আলাদা করে নিবা। যেমন দেখো, এই যে রস্যই, রস্যই, আর এই হচ্ছে ক, এই যে ইক তুমি আলাদা করে নিও, তাহলে ইকের পরিবর্তে হবে হচ্ছে স্নিক। এটুক শেষ। এখন প্রথম বর্ণে চলে আসো, প্রথম বর্ণে, প্রথম বর্ণে আ থাকলে অ হয়, এই যে দন্তাস্য হলো, পরে যা আছে তাই, মা, পরে আছে জ, সমাস যোগ স্নিক। এইটাও শেষ। এর পরেরটা দেখি আমরা, লাস্টেরটা দেখো হচ্ছে পার্বত্য। জ বলতে এখানে শুধু জ না, এখানে অবলিক দিয়ে জ ফলাও লিখতে পারো, জ ফলা, এখানে জ ফলা আছে, হ্যাঁ জ ফলা থাকলে কি হবে লিখলাম। এখন প্রথম বর্ণে, প্রথম বর্ণে কি আ থাকলে অ হয় না, তাহলে এই যে অ হয়ে গেল, বাকি যা আছে লিখে দিলাম, পর্বজ্য স্ন। এই রুলসে তোমরা অনেক প্র্যাকটিস আছে, প্র্যাকটিস করতে পারো। আমি কয়েকটা বলি, হ্যাঁ, নাগরিক, বৈজ্ঞানিক, শৈশব, যাদব, বৈধ, তারপর হচ্ছে এরকম অনেকগুলো আছে, হ্যাঁ, এই সবগুলো তোমরা নিজেরা করার চেষ্টা করো, চেষ্টা করবে।
শেষ একটা রোলসই আছে, তাহলে আমাদের শেষ হয়ে যাবে। এইটা হচ্ছে 3 নাম্বার। আমি সম্পূর্ণ না লিখে একটু শর্টলি লিখলাম, জাস্ট এটা শব্দের শেষে মান থাকলে 3 1 2 দিয়ে লিখো। মান থাকলে হ্যাঁ মতুব প্রত্যয় হয়, আর শব্দের শেষে বান থাকলে বতুব প্রত্যয় হয়। আমি একটু শর্টলি লিখছি, হ্যাঁ তোমরা ডিটেইলস লিখবা। শব্দের শেষে মান থাকলে মতুব প্রত্যয় হয়, শব্দের শেষে বান থাকলে বতুব প্রত্যয় হয়। যেমন দেখো হচ্ছে দয়াবান, দয়াবান এই যে বান আছে তাহলে কি হবে? বতুব। পরে প্রথম বনে চলে আসো, প্রথম বনে সূত্র আছে দেখো তো, আছে, এগুলো একটাও নাই, এগুলো একটাও নাই, এগুলো একটাও নাই। না থাকলে কি করতে হবে? যা আছে তাই, দয়া যোগ বতুব। এরকম দেখো, মান বুদ্ধিমান, বুদ্ধি যোগ মতুব। শেষ। জামিল, ওকে। আমাদের প্রত্যয়ের, আশা করি প্রত্যয়ের সবগুলো রোলসই আমি শেষ করছি। একদম পারার কথা, যদি না পারো অবশ্যই আগামী ক্লাসে প্রথমেই বলবে যে ভাই এগুলো প্রবলেমগুলো ছিল, আমি আগামী ক্লাসে ইনশাল্লাহ সলভ করে দিব। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর আবারও বলছি, আমাদের এই বইটা অবশ্যই তোমরা খুব দ্রুত কিনে নাও, এখনো যারা এই বইটি তোমার বন্ধু কিনে নাই, কারণ আমাদের এই বই থেকে সবকিছু পড়ানো হয়। তুমি ঘরে বসে সবকিছু প্রিপারেশন নিতে পারতেছো এই একটা বইয়ের মাধ্যমে। অবশ্যই সবাই এই বইটা দ্রুত কিনে নাও, ঠিক আছে? সে আগামী ক্লাস পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। খুদা হাফেজ।